আমাদের আজকের গল্প জীবন ও জীবিকা, কলমে ছবি ব্যানার্জি। আজ মেঘনার ক্লায়েন্ট এক মধ্যবয়সী সুদর্শন অভিজাত চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের গাড়িটা একটা দামি রেস্টুরেন্টের কাছে থামতেই মেঘনা বলল, ডোন্ট মাইন্ড স্যার, আপনার হোটেল বুক করা নেই? ভদ্রলোক বললেন, তোমার সব ক্লায়েন্টরাই কি হোটেল ভাড়া করে? অবশ্যই করে। তাহলে আমিও ব্যতিক্রম নই। আমার খুব খিদে পেয়েছে বলে এখানেই এলাম। পর্দা ঘেরা রেস্টুরেন্টে বসে ভদ্রলোক খাবার অর্ডার করতেই মেঘনা বলল, স্যার, আমার খাবারটা প্যাক করে দিতে বলবেন। আমি শুধু এক কাপ চা খাবো, আর এখানে বসে শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন না। আপনার সঙ্গে আমার 3 ঘন্টার চুক্তি। আপনি বড্ড ঘামছেন, মুখটা মুছে নিন। ভদ্রলোক বললেন, আসলে? মেঘনা বলল, আসলে আপনি এসিতে থাকতে অভ্যস্ত। হোটেলে এসে ভদ্রলোক মেঘনার হাতে ঘরের চাবি দিয়ে বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। প্রায় 15 মিনিট পর ভদ্রলোক এসে খাটে না বসে সোফায় বসল। মেঘনা বলল, সার্ভিস বয়কে ড্রিঙ্কস দিতে বলেছেন? আমি ড্রিঙ্কস করি না। সার্ভিস বয়কে তোমার জন্য কিছু খাবার আর আমার জন্য 1 কাপ কফি দিতে বলেছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। মেঘনা বলল, আমার খাবার তো আমি প্যাক করেই নিয়েছি। কোনো প্রশ্ন না করে খাবারটা খেয়ে নিও। মেঘনা বলল, আপনি ড্রিঙ্ক করেন না বলছেন, আপনাকে স্মোক করতেও দেখলাম না। আপনার মতো ভদ্রলোকেরা তো আকণ্ঠ মদ খেয়ে যথেচ্ছভাবে আমাদের ভোগ করে টাকা উসুল করে নেয়। ভদ্রলোক বললেন, কিছুদিন আগে পর্যন্ত স্মোক করতাম, ডাক্তারের নির্দেশেই বন্ধ করেছি। আমার আজ প্রথম এখানে আসা, এই কথাটাই তোমাকে রেস্টুরেন্টে বলতে চেয়েছিলাম। মেঘনা বলল, ওটা সবাই বলে স্যার, ওরা আমার কাছেও শুনতে চায় এটা আমার প্রথম অভিজ্ঞতা কিনা। মিথ্যে করেও প্রথম অভিজ্ঞতা বললে কাস্টমার খুশি হয়। ভদ্রলোক বললেন, তোমার নাম কি? আমার অনেক নাম আছে। আজকের নাম রেশমি। আসল নাম নিশ্চয়ই বলবে না? নামে কি এসে যায় স্যার? এই রক্ত মাংসের নারী শরীরটা আপনার সেবা করার জন্য আপনার সামনেই উপস্থিত। আমি তো আপনার নাম পরিচয় কিছুই জানতে চাইছি না। আমাকে তুমি মিস্টার মল্লিক বলতে পারো। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভদ্র পরিবারের মেয়ে। এই পেশায় এলে কেন? মেঘনা বলল, এটাও স্যার বহুল পরিচিত ডায়লগ। বেশিরভাগ ভদ্রলোকের পেটে দুপাত্তার মদ পড়লেই তারা এভাবেই, আমি বাধ্য হয়ে এই পেশায় এসেছি। তখন তারা কিছু নীতি ও উপদেশও দেয়, তারপর যথেচ্ছভাবে আমাকে ভোগ করে চলে যায়। আপনি সংকোচ করবেন না মিস্টার মল্লিক। আপনারা আছেন বলেই আমার মতো হাব গেরস্থ মেয়েরা খেয়ে পড়ে সপরিবারে বেঁচে থাকে। প্রথমেই আপনাকে বলে রাখি, আমি এই পেশায় 5 বছর আছি। ভদ্রলোক বললেন, হাব গেরস্থ শব্দটা কি আপনি প্রথম শুনলেন? যারা নিজেদের ঘর সংসার বজায় রেখেও গোপনে এই পেশায় থেকে পরিবার প্রতিপালন করে, তার জন্য ঠিক আয়া সেন্টারের মতো সেন্টার থাকে। রীতিমতো সাজানো গোছানো এসি বসানো একটা দেখনদারি অফিস তো থাকে। সেন্টারের মালিক কমিশনের বিনিময়ে আমাদের ক্লায়েন্ট দেয়। আপনি সময় নষ্ট করে ভাট গল্প করতে চাইলে করতেই পারেন, কারণ সেন্টার থেকে আমি এই টিপের জন্য 4000 টাকা পেয়ে গেছি। আজ 2 দিন বাড়িতে এক দানাও চাল নেই। গুড় দিয়ে আটা গুলে সবাই খেয়ে আছি। আমার এই টাকার দিয়ে বাজার করলে সবাই ভাত খেতে পাবে। এই জন্যই আপনাকে এই দামি খাবারটা আমি প্যাক করে দিতে বলেছিলাম। মিস্টার মল্লিক বললেন, মাসে কতগুলো কাজ পাও? প্রথম মাসে 12 থেকে 15 দিন কাজ পেতাম। এখন লাইনে অনেক মেয়ে চলে এসেছে। গত মাসে মাত্র 3টে ক্লায়েন্ট ছিল। মিস্টার মল্লিক বললেন, এই পেশা ছাড়া রোজগারের বিকল্প উপায় খুঁজে পাওনি? মেঘনা বলল, পাইনি সেটা তো দেখতেই পাচ্ছেন। রান্নার কাজ করেও ভদ্রভাবে বাঁচা যেত। আপনি হাসালেন স্যার। প্রথমত আমার বয়স অল্প, এবং সবাই বলে আমি নাকি মায়া কাটারি সুন্দরী। অবশ্য আমার 2 বোন ভাই সবাই দেখতে সুন্দর। আমি দায় দইবে একটু একটু কাজ চালানো গোছের রান্না জানলেও টপ টু বটম রান্না জানতাম না। আসলে আমার বাবা মার চোখে সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার চোখেও। লেখাপড়া শেষ করে একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার বাবা তার সন্তানদের স্বাবলম্বী করতে চেয়েছিল। এই অবস্থা কি করে হলো? মেঘনা বলল, আমার বাবার একটা পারিবারিক ব্যবসা ছিল। আমার দাদুর অসুস্থতার সময় ব্যবসাটা প্রায় লাটে উঠেছিল। আমার বাবা মায়ের সব গয়না বেচে সঞ্চিত টাকা খরচ করে ব্যবসাটা চালু করে আগের অবস্থায় ফিরিয়েও এনেছিল।
বাবার চোখের সমস্যা বরাবরই ছিল, কিন্তু 6 বছর আগে আমার বাবা সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। চোখের নার্ভ আস্তে আস্তে শুকিয়ে যায়। সেই অন্ধত্বের সুযোগে আমার এক বড়লোক জ্ঞাতি কাকা ব্যবসা এবং ব্যবসার মূলধন নিজের নামে লিখে নেয়। এই কাকা আমার জ্ঞাতি কাকা হলেও আমাদের সঙ্গে সুসম্পর্কই ছিল। পাশাপাশি বাড়ি থাকার সুবাদে দুই পরিবারে যাতায়াত খাওয়া দাওয়া ছিল। ভদ্রলোক বললেন, তারপর? মেঘনা বলল, তারপরের ইতিহাসটা বেশ লম্বা স্যার। সব শুনে আপনি আমার কোনো উপকারও করতে পারবেন না, প্রতিকারও করতে পারবেন না। ফালতু এসব শুনে লাভ কি? এখন মনে হচ্ছে সত্যি এটা আপনার প্রথম অভিজ্ঞতা। মিস্টার মল্লিক বললেন, আমি তোমার অভিজ্ঞতার কথা শুনতে চাই। মেঘনা বলল, মিস্টার মল্লিক, আমি একজন পোড় খাওয়া বারবনিতা। মিথ্যের বেসাতি নিয়েই আমার কারবার। আমি যে মিথ্যে একটা গল্প ফাঁদব না তার বিশ্বাস কি? মিস্টার মল্লিক বললেন, কারণ আমাকে মিথ্যে বলে তোমার কোনো লাভ নেই, লোকসানও নেই। মেঘনা বলল, আমরা পিঠোপিঠি 3 বোন। এরপরেও আমার প্রায় চিররুগ্না মা একটা ছেলের আশায় সন্তান ধারণ করে একটা রুগ্ন পুত্র সন্তানের জন্ম দেয়। ভাইটা 3 বছর বয়সে পোলিওর টিকা নিয়েও পোলিওতে আক্রান্ত হয়। তার বাঁ পাটা আস্তে আস্তে লিকলিকে হয়ে যায়। যথাসাধ্য চিকিৎসা করে একটা লাভ হয়েছিল, শুধু বাঁ পা ছাড়া আর সব অঙ্গই সচল ছিল। সে এখন পা টেনে টেনে হাঁটে। স্কুলের বন্ধুরা তাকে ল্যাংড়া দামু বলে ডাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জানতে পারি শুধু পৈতৃক বাড়িটা ছাড়া আমাদের আর কিছু নেই। ব্যবসাটা হাতছাড়া হয়ে যাওয়ার পরেও একটা বছর বাবা ও মা কিভাবে সংসারটা টানলেন আমি জানি না। আচ্ছা, আপনি এত কথা জানতে চাইছেন কেন? যদি বলি আমি তোমাকে 3 ঘন্টার জন্য বুক করেছি, সেই সময়টা আমি এভাবেই কাটাতে চাই। মেঘনা বলল, তাহলেও আমার পরিবারের হাড়ির খবর আপনাকে জানানোর আমার কোনো বাধ্যবাধকতা ইচ্ছেও ছিল না। কিন্তু আপনি মানুষটা একদম অন্যরকম, তাই আমি সবটা বলবো। বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা। আমি খবরটা শুনে ছুটে কাকার কাছে গিয়েছিলাম। কাকাকে বলেছিলাম, তুমি জোচ্চুরি করে সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের এত বড় সর্বনাশ করলে কেন? কাকা বলল, তোর বাবা স্বেচ্ছায় আমাকে ব্যবসাটা বিক্রি করে দিয়েছে। তাছাড়া তোর বাবা অন্ধ মানুষ, সে ব্যবসাটা চালাতো কি করে? আমি অবশ্য সেই টাকা তোর বাবাকে যেমন নগদে দিইনি, তেমন আমি পুরো একটা বছর তোদের সংসার টেনে তোদের লেখাপড়ার খরচ চালিয়ে সব শোধবোধ করে দিয়েছি। তুই কৈফিয়ত চাইতে এসেছিস বলে তোকে 20,000 টাকা দিচ্ছি। এরপর তোদের সংসার কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব আমার নয়। তবে তুই যদি বলিস তাহলে তোদের 3 বোনকে খাওয়া পড়ার কাজে 3টে বাড়িতে লাগিয়ে দিতে পারি। তোরা যা মাইনে পাবি তাতে তোর বাবা মার ভাইয়ের 3টে পেট চলেও যাবে। আর ওদের লেখাপড়া, তোদের ঘরে লেখাপড়া করা মানে গরিবের ঘরের ঘোড়া রোগ। সেই টাকা ফুরোনোর আগে বহু চেষ্টা করেছিলাম মাসে অন্তত 5-6 হাজার টাকা যদি রোজগার করতে পারি। আমার মতো উচ্চ মাধ্যমিক পাশ মেয়েকে কে কাজ দেবে? সেই সময় লজ্জার মাথা খেয়ে আবার কাকার কাছে গিয়ে বলেছিলাম, ধর্মের মুখ চেয়ে আরও কটা বছর মাসে অন্তত 10,000 টাকা করে দাও। ওই টাকা টিউশন করে আমরা কোনো রকমের সংসার আর লেখাপড়াটা চালিয়ে যাব। তারপর তোমার সব দেনা একদিন শোধ করেও দেব। কাকা আমাকে কাছে টেনে খুব সহানুভূতির সঙ্গে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, 10 কেন, মাসে 15,000 করে দেব। আজকের মতো 5,000 টাকা নিয়ে দিন 10 চালিয়ে নে। তোর সঙ্গে আমি এই ব্যাপারে কয়েকদিন পর কথা বলবো। মিস্টার মল্লিক বললেন, তারপর? মেঘনা বলল, স্যার, পুরুষ মানুষের স্নেহের স্পর্শ আর কামের স্পর্শ মেয়েরা টের পায়। আমি সেদিনই আমার ভাগ্য বুঝে গিয়েছিলাম। তারপর দিনই আমি সেন্টারে নাম লেখাই। 3 দিন পরে ওরা আমাকে একটা ক্লায়েন্ট দিয়েছিল। প্রথম খুব কষ্ট হতো, আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল। বাড়িতে বলেছিলাম একটা অস্থায়ী কাজ পেয়েছি। দিন 10 পর কাকা একান্তে ডেকে সোজাসুজি আমাকে ভোগ করার প্রস্তাব দেয়। বিনিময় মাসে 15,000 টাকা দেবে। আমি সেদিন প্রস্তুত হয়েছিলাম। বললাম, কাকা, আমি একটা পার্ট টাইম কাজ পেয়েছি। তোমার প্রস্তাব শুনে আমার ইচ্ছে করছে জুতো মেরে তোমার মুখটা থেতলে দিই। রাস্তার কুকুররা যেমন মা বোন মেয়ে বোঝে না, তুমি তাদেরও অধম। কাকা বলল, বেশি বকিস না। দুঃসম্পর্কের জ্ঞাতি কাকা প্রতিবেশীর সমান। তুই কি কাজ পেয়েছিস আমি জানি না, সেই বেশ্যাগিরি যদি করবি তাহলে আমি কি দোষ করলাম? শয়ে পুরুষের সঙ্গে শোয়ার চেয়ে আমার সঙ্গে শোয়াটা ভালো না? আমি যদি এই কথা সবাইকে বলে দিই তার ফল কি হবে বুঝতে পারছিস? কিন্তু তুমি কি বুঝতে পারছো আমি ফোনের এই রেকর্ডিংটা
যদি তোমার বউ তোমার ছেলে ছেলের বউকে শোনায়, তোমার কি অবস্থা হবে? তুই কি আমার সব কথা রেকর্ডিং করলি? মেঘনা বলল, একবার নিজে কানে শুনতে চাও? কাকা বলল, তুই যত টাকা চাস আমি দেব, বিনিময়ে কিছু চাইবো না। রেকর্ডটা ডিলিট কর। তোমাকে বিশ্বাস করা আর কালসাপকে বিশ্বাস করা এক। রেকর্ডটা ডিলিট করলে তুমি আবার ছবল দেবে, তাই তুমি যতদিন বেঁচে থাকবে এটা ডিলিট করব না। তুমি মুখ না খুললেও আমিও কিছু করব না। কথা দিচ্ছি, তোমার মরার সংবাদ পেলে এটা ডিলিট করব, এটাই তোমার শাস্তি। মিস্টার মল্লিক বললেন, তোমার ভাই 2 বোন কি তারপর কি লেখাপড়া ছেড়ে দিয়েছে? না স্যার, আমার 2 বোন টিউশন করে কোনো রকমে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ভাইয়ের লেখাপড়াও ওরাই চালায়, আমি সামান্য সাহায্য করতে পারি। মাসের শেষ দিকে বলে ওদের হাতেও টাকা নেই। মিস্টার মল্লিক বললেন, আমার সময় প্রায় শেষ রেশমি। তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, তুমি ঠিক বলেছ। আমি তোমার এত বড় সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি পুণ্যের কাজ করছো। ভবিষ্যতে ভাই বোনেরা প্রতিষ্ঠিত হলে আশা করব তুমি এই পেশা ছেড়ে দিয়ে কোনো ভদ্র পেশাতে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তুমি নিশ্চয়ই পোশাক চেঞ্জ করে বাড়ি ফিরবে। আমি উঠলাম। মেঘনা চেঞ্জ করতে করতে আপন মনেই বলল, অদ্ভুত মানুষ তো। তার এই বছরের পেশা এরকম মানুষ একজনকেই দেখল। মানুষটা পুলিশের টিকটিকি নয় তো? কথা শুনে তো মনে হলো না। সংসারে কত বিচিত্র মানুষই না আছে। ঘর থেকে বেরোনোর আগে ঘরটা একবার চোখ বুলিয়ে দেখতে গিয়ে নজর পড়ল সোফায় পড়ে থাকা একটা পার্সের ওপর। মিস্টার মল্লিক নিশ্চয়ই ভুল করে পার্সটা ফেলে গেছেন। তড়িঘড়ি নিচে এসে অনেক খোঁজখবর করেও ভদ্রলোককে দেখতে পেল না। হোটেলের একজন কর্মচারী বলল, উনি আধ ঘন্টা আগে চলে গেছেন। মেঘনা একটু ইতস্তত করে পার্সটা খুলে দেখল, সেখানে ভদ্রলোকের কোনো নাম ঠিকানা বা কার্ড কিছুই নেই, শুধু গোছা ভর্তি টাকাতে ব্যাগটা ঠাসা। মেঘনা কিভাবে পার্সটা ফেরত দেবে ভাবতে ভাবতেই বাড়ি ফিরে গেল। তার নিজের রোজগারের কিছু টাকা রেখে বাকি টাকায় চাল ডাল মশলা কিছু আনাজপাতি আর 1 ডজন ডিম কিনে আনলো। পার্সের টাকাটা আর গুনে দেখারও ইচ্ছে হলো না। ব্যাগ থেকে খাবারের প্যাকেটটা বের করে ভাইয়ের হাতে দিয়ে বলল, দিদিদের সঙ্গে ভাগ করে খাস। মা বলল, হ্যাঁ রে মা, তুইও তো সেই কখন একটু আটা গোলা খেয়ে বেরিয়েছিলি, এখন অল্প একটু মাছের ঝোল ভাত খাবি। মেঘনা বলল, মাছের ঝোল ভাত? টাকা কোথায় পেলে? তোর কাকা চাল ডাল তেল মশলা আনাজপাতির সঙ্গে একটা মাছও দিয়েছিল। মেঘনা কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, কাকে ভিক্ষে চাইতে পাঠিয়েছিলে মা? তাহলে আমার মুখে রক্ত তুলে খাটবার তো আর কোনো দরকার নেই। কাল থেকে বরং বাটি হাতে সবাই ভিক্ষে করলে অনেক রোজগার হবে। সবচেয়ে ভালো হবে বাজার থেকে ইঁদুর মারা বিষ এনে সবাই একসঙ্গে খেয়ে নেওয়া, তাহলে আমি অন্তত এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। মাত্র 2 দিন ভাত না খেয়ে থাকতে পারলে না? মা বলল, কেউ ভিক্ষে চায়নি, তুই শুধু শুধু রাগ করছিস মা। তোর কাকা বাড়ির সবার শুকনো মুখ দেখে নিজেই দিয়ে গেছে। তাছাড়া তুই বা মাসের শেষে টাকা কোথায় পেতিস? তোর চাকরিটা যদি মাস মাইনের হতো তাহলে গোটা মাসটা আমি ঠিক ম্যানেজ করতাম। তাহলে আজ কিভাবে টাকা আনলাম? মা, আমাদের 4 ভাই বোনের অন্নপ্রাশনের সামান্য গয়না এখনও অবশিষ্ট আছে। খুব ঠেকায় না পড়লে ওগুলো বেচবো না বলেই বেচিনি। আমার ওপর আর একটু ভরসা রাখতে পারলে না? আর কখনো কোনো অবস্থাতেই কাকার দেওয়া কোনো জিনিস ধরবে না। আর শোনো, আমাকে রাতে মাছ দেবে না, ও মাছ আমার গলা দিয়ে নামবে না। কেটে গেছে আরও একটা বছর। মেঘনা প্রতিদিনই বেলা 10:30টায় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়ে যায়। ভাগ্য ভালো থাকলে কাস্টমার পায়, না হলে কখনো কখনো 1 ঘন্টার চুক্তিতে কিছু রোজগার হয়। এই 1 বছরে প্রতিদিনই মিস্টার মল্লিকের পার্সটা সে সঙ্গে নিয়ে যায়। যদি কোনো দিন দেখা হয় তাহলে ওটা ফেরত দিয়ে দেবে। অভাবের দিনে এক দিন এমনও হয়েছে ওই ব্যাগ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার পরে রেখে দেবে, কিন্তু পার্সটায় ঠিক কত টাকা আছে এ পর্যন্ত সে খুলেই দেখেনি। একদিন 42 বছরে সুদর্শন এক ভদ্রলোক হোটেলে নিয়ে গিয়ে তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি নিজেকে মিস্টার সেন বলে পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার মাসিক রোজগার কত? মেঘনা বলল, ঠিক নেই স্যার, কখনো 20 থেকে 25,000ও হয়, কখনো 10-12 হাজার টাকাও হয়। ঠিকঠাক কাস্টমার পেলে 35 থেকে 40,000ও হয়। মিস্টার সেন বলেন, আমার চুক্তিতে রাজি হলে তোমাকে মাসে 40,000 টাকার সঙ্গে আমার স্ট্যান্ডার্ডের থাকা খাওয়া পোশাক দেব। মেঘনা বলল, আপনার চুক্তিটা আগে শুনি। তোমাকে আমার 88 বছরের শয্যাশায়ী বাবা আর মোটামুটি অল্প হাঁটাচলা 85 বছরের মায়ের সঙ্গে
আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হবে এবং তাদের সঙ্গে সময় কাটানো, দেখাশোনা করতে হবে। ওদের সেবা যত্নের জন্য আয়া থাকবে। ওনাদের মৃত্যুর পর তোমার সঙ্গে চুক্তি শেষ। চুক্তির শর্তটা খুব কঠিন, কারণ আমার বাবা মার মৃত্যু পর্যন্ত তোমার অন্য কোনো স্বাধীনতা থাকবে না। বাবা মা আমাকে সংসারী করার জন্য বড্ড মনকষ্টে ভুগছেন। তাদের শেষ ইচ্ছাটা আমি এইভাবেই পূরণ করব। আমি অনেকদিন থেকে এইরকম একটা মেয়ের সন্ধানে ছিলাম। তোমার সুন্দর চেহারায় শিক্ষারও ছাপ আছে বলেই এই প্রস্তাবটা জানালাম। এটা মানা বা না মানা তোমার ইচ্ছা। মেঘনা বলল, কিন্তু আপনি তো বাস্তবে আপনার স্ট্যান্ডার্ডের সুন্দরী উচ্চশিক্ষা মেয়েকে বিয়ে করতে পারেন। মিস্টার সেন বললেন, আমার অভিজ্ঞতা খুব তিক্ত। আমি মেয়েদের এ জীবনে কখনো বিশ্বাস করতে পারবো না। আমি আপনার চুক্তি ও শর্তে রাজি, কিন্তু আমারও একটা চুক্তি আছে। বলো। আমার সঙ্গে আপনার কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। মিস্টার সেন বললেন, তোমার তো এই ছুতমাট থাকার কথা নয়, তোমার তো এটাই প্রফেশন। একদম ঠিক কথা বলেছেন মিস্টার সেন, কিন্তু আপনার স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য এবং আপনার মা বাবাকে দেখাশোনাও তাদের সময় দেওয়ার জন্য আমাকে 40,000 মাইনে দেবেন বলেছেন। আর বাইরে আপনার দৈহিক সম্পর্কের জন্য তো একটা রেট আছে, সেই রেটটা দিলে আমি অবশ্যই রাজি হব। মিস্টার সেন বললেন, আমি মাঝে মাঝে শারীরিক প্রয়োজনে নারী সঙ্গ করি বটে, কিন্তু কোনো নারীর সঙ্গে দীর্ঘ সম্পর্কে জড়ায় না। ওরা আমার কাছে ভোগ্যবস্তু ছাড়া কিছুই নয়। আর তোমার সঙ্গে জড়ানোর তো কোনো প্রশ্নই নেই। বলা যায় না এটা কি হয়তো তুমি একদিন আমার সফট কর্নার বলে মনে মনে মিথ্যে কোনো কল্পনার জাল বুনবে। মেঘনা বলল, মিস্টার সেন, এই সংসারী সুখী দম্পতির সংখ্যাও কিন্তু কম নেই। যাকগে, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আর আপনি নিশ্চিন্ত থাকুন, আমার অবস্থান সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। আমার মতো মেয়েদের কোনো স্বপ্ন দেখতে নেই। আমার ভাই বোনদের প্রতিষ্ঠিত করা আর পরিবারকে রক্ষা করাই একমাত্র আমার লক্ষ্য। আচ্ছা, মাসে আমাকে কদিন ছুটি দেবেন? আমি যা কিছু করছি সবটা আমার পরিবারের জন্যই করছি। পরিবার থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আমি থাকতে পারবো না। একদিন, খুব প্রয়োজনে ম্যাক্সিমাম 2 দিন। মেঘনা বলল, আর একটা অনুরোধ, এই নকল স্ত্রীর সঙ্গে একদিন মাত্র 8 ঘন্টার জন্য নকল স্বামী সেজে আমার বাবা মার কাছে আপনাকে যেতে হবে। আমাকেও তো আমার বাবা মার কাছে এটার বিশ্বাসযোগ্যতার প্রমাণ দেখাতে হবে। মিস্টার সেন বললেন, ঠিক আছে, তুমি রাজি হলে আজকে রাতেই ডিনারের পর তোমাদের বাড়ি যাব, কিন্তু শুধুমাত্র আজকের জন্য। আমি সিঁদুর কিনে আনছি, তুমি আয়না দেখে সিঁদুরটা নিজেই পরো। আর তোমাদের বাড়ি গিয়ে সালোয়ার কামিজটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিও। কিছু প্রয়োজনীয় পোশাক আর নিত্য ব্যবহার্য জিনিস নিয়ে নিও। আচ্ছা, তোমাকে কি নামে ডাকবো? মেঘনা বলল, দরকারে আমাকে মোহিনী বলে ডাকবেন। আমার বাবা মা বয়োজ্যেষ্ঠা মানুষ। আশা করি পরিচয় করানোর পর আপনি তাদের প্রণাম করবেন। প্রণাম করতে অসুবিধে নেই। আর একটা কথা, এখন মাসের প্রথম, আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। পরের মাস কেটে নেবেন। মিস্টার সেন বললেন, আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকার বেশি নেই, বাকিটা আগামীকাল পরশু নিয়ে নিও। রাত 10টায় মেঘনা মিস্টার সেনকে নিয়ে বাড়ি এলো। মা বলল, তোর আক্কেলটা কি? এত রাত হলো কেন? ফোনের সুইচটাই বা বন্ধ রেখেছিলিস কেন? তোর কি এমন চাকরি যে রাত 10টায় বাড়ি ফিরতে হয়? বাড়ি শুদ্ধ সবাই আমরা টেনশনে অস্থির হয়ে আছি। তোর বাবা টুনুকে নিয়ে থানায় যাবে বলে ঠিক করেছিল। তোর সঙ্গে উনি কে? মেঘনা সিথির দিকে তাকিয়ে চমকে উঠে বলল, তুই বিয়ে করেছিস? আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মেঘনা মা বাবাকে প্রণাম করে বলল, মা, আমার শ্বশুর শাশুড়ির অসুস্থতার কারণে বিয়েটা হঠাৎই হয়ে গেল। তার সঙ্গে আমার চাকরিটাও আজ থেকে স্থায়ী হয়ে গেল। তুমি ভেবো না মা, আমি প্রতি মাসে 20,000 টাকা করে নিজে দিয়ে যাব। এখন 12,000 টাকা রাখো। আর একটা কথা, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব অসুস্থ, তাই আমাকে কোনো সময় থাকতে বলো না। বাবা বলল, এসো বাবা, ঘরে এসে বসো। আমি চোখে দেখতে পাই না, তাই আন্দাজেই বলছি, তোমরা সুখী হও বাবা। আমার মেয়ের অনেক জন্মে তপস্যা ছিল, তাই তোমার মতো উদার মনের ছেলেকে স্বামী হিসাবে পেয়েছে। 3 ভাই বোন বলল, বাবা, জিজুকে দেখতেও সিনেমা স্টারের মতো। বাবা বলল, আহা, বেশ বেশ। তোমার নামটা কি বাবা? মিস্টার সেন একটু ইতস্তত করে বলল, আমার নাম অঞ্জন সেন। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। এবার আমরা উঠব, আমরা ডিনার করেই এসেছি। মা একান্তে ডেকে বলল, হ্যাঁ রে, ছেলেটিকে দেখতে তো খুব সুন্দর, অবশ্য বয়সে তোর থেকে অনেকটা বড়।
তা তোদের কতদিনের আলাপ পরিচয়? তুই আগে তো কিছুই জানাসনি, আমরা তো অন্ধকারেই আছি। তুই সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো মা? মেঘনা বলল, মা তুমি ভেবো না, পরিচয়টা অনেক দিনের। ওর বাবা মা দুজনেরই অনেক বয়স হয়েছে, তাই একরকম তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হলো। ও ভালো না হলে আমার মাইনের টাকা দিতে বলতো, সে তো ঠিক। তুই কিন্তু হাতে শাখা পলাটা পড়িস মা, আমাদের তো এই অবস্থা, এক রত্তি সোনা দেওয়ারও ক্ষমতা নেই। ভেবো না মা, ও আমাদের অবস্থার কথা জানে। পরের মাসে যখন আসবো তখন শাখা পলা লোহা গয়না সব পরে আসবো। ভাই বোনেরা বলল, দিদি ভাই তোদের রিসেপশনে আমাদের যেতে বললি না? মেঘনা বলল, হোটেল ভাড়া করে ছোট করে রিসেপশন হয়ে গেছে রে, আমি পরের মাসে এসে তোদের রেস্টুরেন্টে খাওয়াবো। সবাই কিন্তু মন দিয়ে লেখাপড়া করবি, বাবা মা ভাইকে দেখে রাখিস। আমি তো আসবই, ফোনেও কথা হবে। একটা রবিবার দেখে আমার শ্বশুরবাড়িতে তোদের সবাইকে বেড়াতেও নিয়ে যাব। গাড়িতে ফেরার পথে মেঘনা বলল, মিস্টার সেন, আপনার কাছে আরও একটা অনুরোধ ছিল। আমার বাবা মা তার মেয়ের শ্বশুরবাড়ি দেখতে না চাইলেও আমার দুই বোন আর ভাই দেখতে চাইবে। এটা আমার বিয়ের একটা বিশ্বাসযোগ্য প্রমাণ হিসাবে আপনি দেখে বিবেচনা করবেন। মিস্টার সেন বললেন, ঠিক আছে, সেটাও কিন্তু একবার দুবারই। আমার বেডরুমটা তোমার আমার বেডরুম বলেই ওদের দেখাবে। তোমার ভাই বোনরা যেন কোনোভাবে সন্দেহ না করে। তোমার কাছে আমি অভিনয়টা নিখুঁত চাই। মিস্টার সেনের বাড়িতে গিয়েও আরও একটা নাটক হলো। বিশাল বড় বাড়ির মতো ফ্ল্যাটটা দামি আসবাবে ছবির মতো সাজানো। মিস্টার সেন যখন বাবা মার কাছে গিয়ে বললেন, মা আমি বিয়ে করেছি, দেখো তো আমার বৌমা পছন্দ হলো কি না। উনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, ও মা খোকা, তুই সত্যি বিয়ে করেছিস? বেঁচে থাক বাবা, এবার আমরা মরেও শান্তি পাবো। আহা, বৌমার আমার একেবারে লক্ষ্মী প্রতিমার মতো চেহারা। বৌমা তোমার নাম কি মা? মেঘনা বলল, মা আমার নাম মোহিনী, আমি আপনাদের সেবা যত্ন করার জন্যই এসেছি। মিস্টার সেনের মা বললেন, বালাই ষাট, তুমি কেন সেবা যত্ন করবে? সেবা যত্ন করার জন্য তো আয়ামাসি আছে। তুমি তোমার ঘর আলো করে থাকো আর আমার ছেলেটাকে শুধু ভালোবেসো। হ্যাঁ রে খোকা, বৌমার হাতে শাখা পলা গয়না কই? নতুন গয়না টয়না কিছু দিসনি? আগে জানালে তো বরণের ব্যবস্থা করতাম। একটা অনুষ্ঠান করবি না? মিস্টার সেন বললেন, মা তোমার বয়স হয়েছে, বরণ টরণের কোনো দরকার নেই। আর একটা ছোট অনুষ্ঠান আমি করে নিয়েছি, তুমি বরং পরে তোমার বৌমাকে কিছু গয়না দিও। শাখা পলা কাল আমি কিনে আনবো। মা বললেন, কাল কেন? আমি আর তোর বাবা কি খালি হাতে বৌমার মুখ দেখব? তুই আমার গয়নাগুলো বের করে এনে বৌমাকে পরিয়ে দে। কাল শাখা পলার সঙ্গে একটা সোনার বাঁধানো লোহা কিনে আনিস। এও স্ত্রী মানুষকে লোহা পড়তে হয়। মিস্টার সেন খুব বিরক্তি নিয়ে মায়ের সোনার বাক্সটা নিয়ে এসে বলল, মা এই ভারী ভারী গয়না পরেও কি ঘুমোতে পারবে? তুমি বরং সবসময় পরার জন্য কিছু দিয়ে বাকিটা রেখে দাও। এই বাক্সের সব গয়না আমার বৌমার, আমার বয়স হয়েছে কবে নেই, ওটা বৌমার হাতেই আমি দিয়ে দেব। বেশ তাই দাও, এবার তোমরা শুয়ে পড়ো, আমরা খেয়ে এসেছি। মিস্টার সেন মেঘনাকে বললেন, আজ থেকে তুমি আমার বেডরুম সংলগ্ন স্টাডি রুমেই থাকবে। কাল স্টাডি রুমের সব জিনিসপত্র আমি অন্য ঘরে শিফট করে নেব। আর তোমার কী কী লাগবে সেটার একটা লিস্ট করে দিও। মেঘনা বলল, গয়নার বাক্সটা আপনার কাছেই রাখুন মিস্টার সেন, আপনাকে অভিনয়ের জন্যই কিছু গয়না পরতে হবে। বাকি গয়না তোমার ঘরের আলমারিতে আপাতত রেখে দাও, আমি ঠিক সময় ওগুলো নিয়ে রাখবো। পরের মাসে স্যালারি পেয়ে মেঘনা বলল, মিস্টার সেন আমি কাল একেবারে আমাদের বাড়ি যাব। মিস্টার সেন বললেন, কাল সকালে গেলে আমার গাড়ির ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। যাওয়ার সময় মায়ের দেওয়া সব গয়নাগুলো একবারের জন্য হলেও পড়ে যেও। কখন ফিরবে ড্রাইভারকে জানিয়ে দিও। মেঘনা বলল, আমি সন্ধ্যের পর ফিরে আসব। ঠিক আছে। বাড়িতে ঢোকার মুখে কাকার সঙ্গে মুখোমুখি মেঘনার দেখা হয়ে গেল। কাকা একটু বাঁকা হেসে বলল, কী রে, বেশ দামি গাড়ি তোকে নামিয়ে দিয়ে গেল দেখলাম। বেশ শাসালো পাত্রের সঙ্গে চুপি চুপি বিয়ে করেছিস শুনলাম। পাত্রটিকে তো দেখলাম না। এরপর তোদের সংসার চলবে কি করে? নাকি বড়লোক জামাই মাসে মাসে মাসোহারা দেবে? মেঘনা বলল, যাদের দেখানোর কথা তারা দেখেছে, সে তো তার পাস হিস্ট্রি জানে। তো তোমার রেকর্ডিংটা কিন্তু খুব যত্ন করে আমার ফোনে সেভ করা আছে। তোমার কুকুরের লেজটা কীভাবে পুরো সিধে করতে হয় সেটাও আমার জানা আছে। আরে আমি তো ঠাট্টা করছিলাম,
এরকম বেয়াড়া ধরনের ঠাট্টা আর দ্বিতীয়বার করলে তুমি খবর হয়ে যাবে, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। আর একটা কথা, আমাদের বাড়ির ত্রিসীমানায় যেন তোমার ছায়াটাও আমি না দেখি। বাড়ি ঢুকতেই মা বলল, হ্যাঁ রে খুকু, জামাই এলো না? মা, তোমার জামাই ভীষণই ব্যস্ত মানুষ, বছরের মধ্যে 5-6 বার তাকে বিদেশে যেতে হয়। আমি তো বলেছি মাসে একবার আমি আসবই। জামাই জামাই করে সবসময় ঘ্যান ঘ্যান করো না। টুনু, রুনু, দামু সবাই তো স্কুল কলেজে গেছে, ওরা ফিরলে আমি দেখা করে চলে যাব। আচ্ছা মা, তোমাদের মাসে 20,000 টাকা দিলে চলবে তো? খুব চলবে রে মা, টুনু রুনু এখন কিছু করে টাকা দেয়। বিয়ের পর জামাই যে তোকে এখানে টাকা দিতে দেবে ভাবতেই পারিনি রে মা, সত্যিই ভাগ্য করে জামাই পেয়েছি। মেঘনার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। 1.5 বছর পর মিস্টার সেনের বাবা বয়সজনিত কারণে মারা গেলেন। মেঘনা মনে মনে বলল, এই বৃদ্ধার মৃত্যু হলেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেঘনার মাথায় এক রাশ দুশ্চিন্তা ঘনিয়ে এলো। সে চুক্তি শেষ হলে বাড়ি ফিরলে বাবা মা ভাই বোনদের কাছে কি কৈফিয়ত দেবে? তারা তো তার সুখী দাম্পত্য জীবনের চেহারা নিজে চোখে দেখে গেছে। বাবা মার চোখে তাদের জামাই দেবতার মতন। অবশ্য একটাই সান্ত্বনা, রুমু এমএ পড়তে পড়তেই চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। টুনু বিএসসি পাশ করলে নার্সিং পড়বে ঠিক করেছে। দামু সবার চেয়ে মেধাবী ছেলে, সে মাধ্যমিকে 97% নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করে এখন 11-এ পড়ছে। 2 বোন আর ভাইকে ইতিমধ্যে মেঘনা একবেলার জন্য এই বাড়িতে এক রবিবার নিয়ে এসেছিল। মিস্টার সেন সেদিন কাজের অজুহাতে বাড়িতে ছিলেন না। মেঘনা তার নকল শ্বশুরমশাইয়ের মৃত্যু সংবাদ বাড়িতে জানায়নি। তারা শুনলে হয়তো কিছু তত্ত্ব নিয়ে এখানে চলে আসতো, সেটা তার পক্ষে বড় বিড়ম্বনার হতো। এই 1.5 বছরে মিস্টার সেনের সহজ সরল বৃদ্ধ বাবা মার প্রতি মেঘনা সত্যি বড় মায়ায় জড়িয়ে পড়েছিল। ওনার মৃত্যুতে তার মন বেশ কিছুদিন ভারাক্রান্ত ছিল। মেঘনার এখন একটাই প্রার্থনা, তার 2 বোন অন্তত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মিস্টার সেনের মা যেন আরও কিছুদিন বেঁচে থাকেন। ইদানিং সে রবিবার থেকে বাড়িতে আসে। সেই রকম এক রবিবারে মেঘনা বাড়ি এলে মা বলল, খুকু, আজকের রাতটা থেকে যাবি মা? সে আমি থাকতেই পারি, কিন্তু হঠাৎ থাকতে বলছো কেন? তোর সঙ্গে কিছু আলোচনা আছে। মেঘনা বলল, মা কোনো সমস্যা হয়েছে? না রে মা, তুই থাকতে কি সমস্যা হবে? ঠিক আছে, আমি ওখানে একটা ফোন করে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর মেঘনা বলল, মা এবার কি বলবে বলো? মা বলল, রুনু সুমন্ত বলে একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটি খুব ভালো কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করে। অবস্থাপন্ন বাবার একটাই ছেলে। মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। রুনু তোকে ভয় বলতে পারছে না। মেঘনা বলল, মা রুনুর ভয় করার তো কোনো কারণ নেই, ভালোবাসা অন্যায় তো কিছু নয়। আচ্ছা, ওদের কতদিনের আলাপ পরিচয়? 6 মাস রে। কিন্তু রুনু তো সবে এমএ ফাইনাল পরীক্ষা দিয়েছে। এরপর স্কুলের পরীক্ষায় বসার জন্য বিএড ট্রেনিং নেবে। রেজাল্ট ভালো হলে কলেজের পরীক্ষাতেও বসবে। রুনু নিশ্চয়ই নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের কথা ভাবছে না। ভালোবাসা খাঁটি হলে ছেলেটি অবশ্যই অপেক্ষা করবে। ততদিনে রুনু ছেলেটির সঙ্গে মেলামেশা করুক, যোগাযোগ রাখুক না, তাকে ভালোভাবে চিনুক। মাত্র 6 মাসের পরিচয় একটা ছেলেকে চেনা যায় না। মা বলল, কিন্তু ওরা মনে হয় এতদিন অপেক্ষা করবে না। সামনের রবিবার সুমন্ত আর ওর বাবা জয়ন্তবাবু রুনুকে দেখতে আসবে। ধর এটা যদি সম্বন্ধ করে বিয়ে হতো তাহলে মাত্র 1 মাসের দেখা দেখেইতেই তো বিয়েটা হয়ে যেত। চেনাচিনি বল আর ভালোবাসাই বল, সেটা তো বিয়ের পরেই হতো। মেঘনা বলল, মা তুমি খুব ভালো করেই জানো সে কপাল আমাদের নয়। আমি সম্বন্ধ করে বিয়ে দিতে কোনোদিনই পারবো না। রুনু নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা করলে কোনো কারণে বিয়েটা যদি ভেঙেও যায়, তাহলে চাকরিটা ওর পায়ের তলার মাটি হয়ে ওকে রক্ষা করবে। আমার মতো যদি জানতে চাও তাহলে বলবো, নিজের পায়ে না দাঁড়িয়ে রুনুর বিয়ে করার ব্যাপারে আমার মত নেই। রুনু ফুঁসে উঠে বলল, তুই তো কয়েক ঘন্টার মধ্যে কারোর কোনো মতামত না নিয়ে স্বার্থপরের মতো বিয়েটা করেছিলি। তোর সঙ্গে জিজুর কত বছরের মেলামেশা ছিল, তোর এই হঠাৎ বিয়ে করাটা তো আমাদের কাছে রহস্য। মেঘনা বলল, রহস্য? রহস্য নয়। তোর জিজুর সঙ্গে মেলামেশা ভালোবাসার খবর কি আগে মা বাবাকে জানিয়েছিলি? আমি জানি আমার ভালো বিয়ে হচ্ছে বলে তুই হিংসা করে বিয়েতে বাধা দিচ্ছিস। তুই কি ভেবেছিস তুই আমাদের 4 বেলা খেতে দিচ্ছিস বলে আমরা সারা জীবন তোর পদানত হয়ে থাকবো? মেঘনা ঠাস করে বোনের গালে একটা চড় মেরে বলল, এত বড় অকৃতজ্ঞ বেঈমান তুই!
আমি সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর নিজের সব কিছু বিসর্জন দিয়ে রোজগার করতে পথে নেমেছিলাম। আমার জন্যই আজও তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস। পরের মাস থেকে আমি টাকা দেওয়া বন্ধ করলে তোদের নুন ভাতও জুটবে না। আমি তার সঙ্গে কতদিন মেলামেশা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তার কতটুকু তুই জানিস। ওর জোড়াজুড়িতে আমি শর্ত সাপেক্ষে বিয়ে করেছি, যাতে আমি এই সংসারের জন্য আমি আমার রোজগারের টাকা নিয়মিত দিতে পারি। স্বার্থপর তো তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করলে তোর উপার্জনের টাকায় বাবা মা ভাই বোনকে সাহায্য করতে পারতিস। এই পরিবারের প্রতি দায়বদ্ধতা কি একলা আমার? তোর যা খুশি তাই কর। মা, আমি রাগের মাথায় যা বললাম তার জন্য ক্ষমা করো। আমি তোমাদের আর ভাই বোনদের ভালো ছাড়া কখনো মন্দ চাইনি। আমি আর রাতে এখানে থাকবো না মা। এই আলোচনায় আমাকে না জড়ালেই ভালো করতে। খুকু, রাগ করিস না মা, তুই রবিবার আসবি তো? মেঘনা একটা ক্যাব বুক করে চলে এলো। মিস্টার সেন বললেন, আজ তুমি রাতে থাকবে বলেছিলে। মেঘনা বলল, আসলে আমার কাজ শেষ হয়ে গেছিল। মিস্টার সেন বললেন, চুক্তি অনুযায়ী মাসে তোমার একটা দরকারে 2টো ছুটি পাও না। মেঘনা বলল, দরকার হলে নেব। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। তোমার কাজে আমি খুশি। আমার মা তোমার উচ্ছ্বসিত প্রশংসা করেছে, তার জন্য আমি তোমার মাইনে সামনের মাস থেকে 5,000 টাকা বাড়িয়ে দিলাম। আর বকশিস হিসাবে আমার মায়ের দেওয়া গয়নাগুলো তোমাকেই দিতে চাই। মেঘনা বলল, ধন্যবাদ মিস্টার সেন। চুক্তির বাইরে আমি আপনার কোনো সাহায্য বা বকশিস আমি নেব না। পারিশ্রমিক হিসাবে 5,000 টাকাটা নেব। আপনার মা আমাকে তার পুত্রবধূ ভেবে গা ভর্তি গয়না দিয়েছিলেন। সেই গয়নাতে আমার কোনো অধিকার নেই। সামান্য যেটুকু গয়না আমি পরে আছি সেটাও আপনার মায়ের দেওয়া। আজ সেটা আপনাকে ফিরিয়ে দিয়ে আমি কিছু নকল গয়না পরে থাকব। চুক্তি অনুযায়ী সবটাই যখন নকল, তখন গয়নাগুলো নকল হওয়াটাই বাঞ্ছনীয়। মিস্টার সেন বললেন, এর আগে তুমি কোনো কাস্টমারের কাছে বকশিস নাওনি? না স্যার, আমি কারোর কৃতদাসী নই। আমি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করি, সেই পথটা যেমনই হোক। পরের রবিবার মেঘনার মা ফোন করে মেয়েকে বলল, খুকু, ওরা 10 দিনের মধ্যে বিয়েটা দিতে চায়। সুকান্তর বাবা অত্যন্ত সজ্জন মানুষ, কি চমৎকার ওদের ব্যবহার। ওদের কোনো দাবি দাওয়া নেই। উপরন্তু ওরা মেয়েকে বেনারসি গয়নায় সাজিয়ে নিয়ে যাবে। শুধু বিয়েতে মাত্র 10 জন বরযাত্রী আসবে। জয়ন্তবাবু প্রথমবার এখানে এসে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। সেদিন উনি কোনো ফাইনাল কথা দেননি। তার 2 দিন পর একলাই এসেছিলেন। সেদিনই উনি বিয়েটা ফাইনাল করে গেলেন। মেঘনা বলল, আমাকে কি করতে বলছো? মা বলল, এভাবে বলছিস কেন রে মা? তুই তো এই সংসারের অভিভাবক। ভাবছি বিয়েতে দূরের আত্মীয় স্বজনকে বলবো না, শুধু 10 জন বরযাত্রী তোর কাকার বাড়ি আর 10-12 জন প্রতিবেশীকে বলল। মেঘনা বলল, কাকার বাড়ির কেউ আসবে না মা। এ ব্যাপারে আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না। তোমাদের লজ্জা করে না মা? যে মানুষটা সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের পথের ভিখিরি করে দিয়েছিল তাকে ঘটা করে নেমন্তন্ন করবে? আর একটা কথা, আমি এক্সট্রা 25,000 টাকার বেশি দিতে পারবো না। আমার সামনে এখনও অনেক দায় দায়িত্ব। বেশ, তুই যা বলেছিস তাই হবে। মেঘনা বলল, মা, আরও একটা কথা, আমার শাশুড়ি মার শরীরটা ভালো যাচ্ছে না। তাছাড়া আমার চোখেও একটা ইনফেকশন হয়েছে। আমি বিয়েতে না গেলে রাগ করো না, আমি পরে বরং যাব। তুই এটা কি বলছিস মা? তুই জামাই না এলে কি হয়? ছোট বোনের ওপর কি এত রাগ করতে নেই মা? সে তোকে 2টো বাজে কথা বলে খুব কেঁদেছে। তোর বাবারও তো এই অবস্থা। তারপর তোরাও যদি আসবো না বলিস, আমি একা একটা বিয়ে কি করে উদ্ধার করব? মেঘনা বলল, মা, রুনুর ওপর আমি রাগ করিনি, বরং ওর গায়ে হাত তুলে আমারও কষ্ট হয়েছে। আমি শুধু অসুবিধার কথাটাই বললাম। ঠিক আছে, আমি বিয়ের দিনে যাব। তোমার জামাই কাজের জন্য বাইরে গেছে, ও আসতে পারবে না। জামাই বিয়েতেও আসতে পারবে না, সে তো মাত্র একবারই 8 ঘন্টার জন্য এসেছিল। মেঘনা বলল, মা, আর 5টা জামাইয়ের সঙ্গে ওর তুলনা করতে যেও না, ও একটু অন্যরকম। বিয়ের দিন মেঘনা এলে রুনু মেঘনাকে জড়িয়ে ধরে বলল, দিদি ভাই, তুই এখনও আমার ওপর রাগ করে আছিস? বিশ্বাস কর, আমি বিয়ের পর চাকরির চেষ্টা করব, তোর কথা মতো বিয়েরটাও করে নেব। আমি বলছি, সুকান্তর সঙ্গে আলাপ করলে তোর মন ভালো হয়ে যাবে। তুই এত বড় একটা কালো চশমা পরে আছিস কেন? তোর চোখের ইনফেকশনটা কি এখনও ভালো হয়নি? মেঘনা বলল, দূর পাগলি, আমি তোর ওপর একদমই রাগ করে নেই। এই কালো চশমাটা ডাক্তারবাবু 3 মাস পরে থাকতে বলেছেন। এখন মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস। সম্বন্ধ করে তোর আর টুনুর বিয়ে আমি কোনোদিনই দিতে পারতাম না। তোর বিয়েতে একরত্তি সোনাও দিতে পারলাম না। রুনু বলল, তুই ভাবিস না দিদি ভাই, মা আমাদের সবার অন্নপ্রাশনে সোনা বেচে ওর জন্য একটা আংটি কিনেছে।
আংটি ছাড়া নাকি কন্যা সম্প্রদান করা যায় না। তুই শুধু আমাকে ক্ষমা করে দে। সন্ধে 7টার মধ্যে বরের গাড়ি চলে এলো। মেঘনার ছেলেটাকে এক নজরে দেখে ভালো লাগলো। বরণ পর্ব শেষ হবার ঘণ্টাখানেক পর জয়ন্তবাবু মেঘনার মাকে বললেন, নমস্কার মিসেস মিত্র, সেদিন সবার সঙ্গে আমার আলাপ হয়েছিল, শুধু আপনার বড় মেয়ের সঙ্গে আলাপ বাকি। শুধু আপনাদের অ্যালবামে ওর ছবিটাই দেখেছি। কই, ওকে ডাকুন। মেঘনা এসে সামনে দাঁড়াতেই মিস্টার মল্লিককে দেখে ভূত দেখার মতো চমকে গেল। জয়ন্তবাবু বললেন, তুমি কেমন আছো রেশমি? মেঘনা এই ভয়টাই করছিল। মেঘনার মা বলল, জয়ন্তবাবু, আমার বড় মেয়ের নামটা আপনি ভুলে গেছেন, ওর নাম মেঘনা। আমার স্বামী শখ করে 3 মেয়ে আর ছেলের নাম নদ নদীর নামেই রেখেছে। আমার মেজ মেয়ে তিস্তার সঙ্গে আপনার ছেলের বিয়ে হচ্ছে। ছোট মেয়ের নাম ময়ূরাক্ষী, ছেলের নাম দামোদর। মেঘনা বলল, মা, আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমি একটু ঘুরে যাচ্ছি। জয়ন্তবাবু বললেন, বিয়ের লগ্নের এখনো 2 ঘন্টা বাকি। মিসেস মিত্র, আপনি বরং আদা দিয়ে আমার আর মেঘনার জন্য 2 কাপ চা পাঠিয়ে দিন। মেঘনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘরে এসে মেঘনা বলল, মিস্টার মল্লিক, আপনি আমার পরিচয় জেনে নিশ্চয়ই আপনার ছেলের সঙ্গে বিয়েটা আর দেবেন না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার পেশার কথা দয়া করে আমার বাবা মাকে বলবেন না। আপনি অন্য অজুহাত দিয়ে বিয়েটা ভেঙে দিন। আমি জানি বিয়েটা ভেঙে গেলে রুনুর আঘাতটা সহ্য করতে খুব কষ্ট হবে। জয়ন্তবাবু বললেন, তুমি এত অস্থির হচ্ছ কেন? শান্ত হয়ে বসো। মেঘনা বলল, কাকতালীয়ভাবে আপনার সঙ্গে যখন দেখাটা হয়েই গেল, তখন আপনার যে জিনিসটা এতদিন আমার গচ্ছিত ছিল সেটা নিয়ে আমাকে ভারমুক্ত করুন। ওই পার্সে আপনার ঠিকানা বা ফোন নাম্বার থাকলে অনেক আগেই দিয়ে দিতাম। 1 মিনিট অপেক্ষা করুন স্যার। জয়ন্তবাবু বললেন, কত টাকা ছিল গুনে দেখেছ? না স্যার, প্রয়োজন মনে করিনি। 50,000 টাকা ছিল। এত টাকা সঙ্গে নিয়ে আমি ঘুরি না। টাকাটা একজন ধার নিয়েছিল, আমি ইচ্ছে করেই ওটা ফেলে এসেছিলাম, যাতে দায় অদায় কোনোদিন টাকার অভাবে তোমার পরিবার শুদ্ধ সবাইকে আটা গোলা খেয়ে থাকতে না হয়। তোমার সেদিনের সব কথা আমি বিশ্বাস করেও বলেছিলাম, তোমার এত বড় সমস্যার সমাধান আমি সত্যি করতে পারবো না। সেদিন তোমার প্রতি আমি সহানুভূতিশীল ছিলাম। আজ তোমার সততার জন্য তোমাকে কুর্নিশ জানাচ্ছি। আচ্ছা, একটা কথা, তোমার সঙ্গে আমার জীবনে দ্বিতীয়বার দেখা হবার তো কোনো সম্ভাবনাই ছিল না। যদি সেটাই হতো তাহলে তুমি কি করতে? মেঘনা বলল, সেটাও আমি ভেবে রেখেছিলাম স্যার। আরও 2 বছর দেখে টাকাটা আমি কোনো অনাথ আশ্রমে মিস্টার মল্লিকের নাম দিয়ে ডোনেট করে দিতাম। মিস্টার সেন বললেন, আমার এতখানি বয়সে তোমার মতো মেয়ে আমি খুব কমই দেখেছি। তুমি আমার কাছে একটা বিরল দৃষ্টান্ত। এবার আমরা কথা বলি। আমার টাইটেলটা তোমাকে সেদিন সত্যি বলেছিলাম। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে। আমার বিদেশে থাকা এক ঘনিষ্ঠ বন্ধু ডকুমেন্টারি ফিল্ম বানায়। তোমাদের নিয়ে সে একটা ফিল্ম বানানোর জন্য তোমার মতো পেশার মেয়েদের এবং পতিতাপল্লীর কিছু মেয়ের আমার কাছে তাদের জীবনের বাস্তব গল্প চেয়েছিল। আমি ওই একদিনই তোমার কাছে প্রথম গিয়ে ব্যাপারটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়েছিল। আমি তাকে কাজটা করতে অসুবিধার কথাই বলেছিলাম। মেঘনা বলল, স্যার, আপনি যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিন। আমাকে আমার বাবা মা বোনকে সামলাতে হবে। জয়ন্তবাবু বললেন, মেঘনা, আবারও বলছি, শান্ত হও। আমার কথা এখনও শেষ হয়নি। আমার ছেলে যখন তোমার বোনকে ভালোবাসার কথা জানিয়ে আমার অনুমতি চেয়ে অনুরোধ করে, তখন আমি মেয়েটির নাম, কোয়ালিফিকেশান আর পরিবারের পরিচয় জানতে চাই। তোমার বোনের পরিবারের পরিচয় শুনে আমার খটকা লাগে। আমি তোমার বোনকে দেখতে এসে তোমাদের পারিবারিক অ্যালবামে তোমার ছবি দেখে শিওর হই। তোমার আসল নামটাও জানতে পারি। সত্যি বলতে আমি প্রথমটার দোটানায় ছিলাম, কারণ ভবিষ্যতে আমার ছেলে যদি তোমার পেশার কথা জানতে পারে তাহলে তোমার নিরপরাধী বোনকে ডিভোর্স দেবে। তখন তোমার পরিবারেও ঝড় নেমে আসবে। আমি আভাসী ইঙ্গিতে ছেলেকে কিছুটা বলেছিলাম। ছেলে সব শুনে এটা একেবারে ইগনোর করে বলল, বাবা, আমি তিস্তাকে ভালোবাসি। ওর পরিবারের দুর্দিনের কথা, দিদির কিছু কথা তিস্তা আমাকে বলেছিল। তার রোজগারের পত্র এবং বিয়েটা নিয়েও তার মনে সন্দেহ ছিল এবং আছে। আমার কাছে ওর দিদি অভিনন্দনের যোগ্য। তার রোজগারের পত্র যেমনই হোক, সে কিন্তু তার পরিবারের গায়ে কাটার আঁচড়টুকুও লাগতে দেয়নি। আমি তিস্তাকেই বিয়ে করতে চাই বাবা। মিস্টার সেন বললেন, মেঘনা, এই বিয়েতে আমার 16 আনা মত থাকলেও ছেলের মতামতের জন্যই দোটানায় ছিলাম। আশা করি এবার তোমার অস্থিরতার সঙ্গে মাথা ধরাও সেরে গেছে। এবার তোমার কথা বলো। তোমাকে বিবাহিতা দেখে আমি খুব খুশি হয়েছি।
মেঘনা বলল, স্যার, আর সবাইকে মিথ্যে বললেও আপনাকে আমি মিথ্যে বলতে পারবো না। আমার বিয়েটা নকল বিয়ে, বলতে পারেন এটা শারীরিক সম্পর্ক ছাড়া একটা চুক্তির বিয়ে। বুঝলাম, কতদিনের চুক্তি? মেঘনা বলল, মিস্টার সেনের বৃদ্ধ বাবা মার মৃত্যু পর্যন্ত। ওনার বাবার 6 মাস আগে মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হলেই চুক্তি শেষ। জয়ন্তবাবু বললেন, এত নেগেটিভ চিন্তা করো না। প্রায় 2 বছর একসঙ্গে থাকতে থাকতে নিশ্চয়ই ওনার মনে তোমার প্রতি ভালোবাসাও জন্মেছে, হয়তো তুমি সেটা প্রকাশ করছেন না। মেঘনা বলল, না স্যার, সে সম্ভাবনা একেবারেই নেই। এই সিঁথির সিঁদুরটা ওনার নির্দেশে আমি নিজেই পড়েছি। আসলে ওনার কোনো মেয়ের প্রতি বিশ্বাসটাই নেই। ওনার মায়ের কাছে শুনেছিলাম ওনার 5 বছরের বিবাহিতা স্ত্রী, যার সঙ্গে বিয়ের আগে 3 বছরের ভালোবাসা ছিল, সে ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আমি ঠিক করেছি চুক্তির মেয়াদ শেষ হলে আমার জমানো টাকা দিয়ে একটা বিউটি পার্লার খুলব। স্যার, আমার জীবনে খোলা আকাশ নেই, নিজস্ব সংসার নেই, 7 পাকের বন্ধন নেই, পবিত্র মন্ত্র উচ্চারণ করে সিঁথিতে সিঁদুর পরানোরও কেউ নেই। আমি যদি ভদ্র একটা চাকরিও করতাম তাহলে আমার অন্ধ বাবা, রুগ্ন মা আর পঙ্গু ভাইয়ের দায়িত্বই কি ছেড়ে ফেলতে পারতাম? আপনার মতো মানুষও তো এ সংসারে হাতে গোনা। আমি আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ ঋণী থাকবো স্যার। জয়ন্তবাবু বললেন, মেঘনা, পরিবারের প্রতি এই দায়িত্ব নিতে তোমার মতো কজন পারে? তুমি ভবিষ্যতে যে কোনো সমস্যা বা প্রয়োজনে আমাকে পাশে পাবে। তোমার নতুন করে জীবনে চলার পথে আমি সবসময় তোমার পাশে থাকবো। আশা করছি আমার ছেলেও তোমার পরিবারের পাশে থাকবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।